আমার 2012 সালে 16 বছর বয়সে বিয়ে হয়ে যায়। ওদের হাতের নিখুঁত কাজগুলো এত সুন্দর, কিন্তু ওরা কখনো ভাবে নাই যে তাদের মাধ্যমেও ইনকাম সম্ভব। তোরা দেখ কিছু হইব না, তুই কিছু করতে পারবি না, বাড়িতে থাকিস না, বাড়িতে বের হয়ে যা, কি করবে করে অনেক কিছু শুনতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমার এখন কামব্যাক দেখে তারা অনেক হেল্পে। আমি ডেফিনেটলি যেটা নিয়ে আনন্দ পাই, যেটা নিয়ে আমি শান্তি পাই, যেটা দেখে আমার খুশি লাগে, সেটা হচ্ছে আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের ভালো করা, আপনাদের সফল হওয়া এবং আপনাদের এই পরিবর্তনগুলো আমি যখন দেখি তখন আমার কাছে মনে হয় আমার এই কষ্টটা তো কাজে লাগছে, কারো না কারো কাজে লাগছে। তাতে তার জীবন যদি পরিবর্তন হয় তাহলে এই কষ্টটা আমি কেন করব না? সো সেই কারণে আজকে প্রায় 7 বছর 8 মাস ধরে বিরতিহীনভাবে শিখিয়ে যাচ্ছি বাংলাদেশের একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, উপজেলা থেকে, জেলা থেকে এবং প্রবাসে যারা আছেন সবাইকে নিয়ে এই 31তম ব্যাচ চলছে। আমরা একটা দুইটা করে করে একটা ব্যাচ 90 দিন করে শেষ করে করে আমরা এখন 31তম ব্যাচে আছি। কিন্তু এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আসলে তার ইম্প্যাক্টটা কী, তার গল্পটা কী, সেই গল্পের পথে কেউ কি ঘুরে দাঁড়াচ্ছে, সেই পথে কেউ কি হাঁটছে, সেই ইম্প্যাক্টটা দেখানোর জন্যই এই আয়োজন। মানে রিয়েল লাইফ স্টোরি যাকে বলা হয়, যে আমি যে কাজটা করছি এই কাজের ফলে আসলে কোনো পরিবর্তন, আসলে কোনো জীবন মান উন্নয়ন হচ্ছে কি না সেটা বলার জন্যই মূলত এই আয়োজন। সো আমরা আজকে সেরকম দুজনের গল্প শুনবো যারা নিজেদেরকে ইতিমধ্যেই পরিবর্তন করতে পেরেছেন। এবং আমরা সবসময় যেটা করি, একেবারে জেলা পর্যায়ে যারা আছেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি। আজকে সেরকমভাবে আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ থেকে তাহমিনা আক্তার। তাহমিনা 10,000 টাকা দিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন এবং খুব অল্প বয়সে তার বিয়ে। আমরা সেই কথা তার মুখ থেকেই শুনবো। 3টা বাচ্চা নিয়ে তার যে পরিবার, তার যে সময়, এর মধ্য দিয়েই তিনি কিন্তু কাজ করছেন এবং আলহামদুলিল্লাহ মাসে প্রায় 3 লক্ষ টাকা সেল করেন। এবং আমাদের সঙ্গে আছেন আরেকজন নরসিংদীর সন্তান, আমাদের আরিফ মিয়া। তিনিও আমাকে যেটা বলছিলেন যে একেবারে শূন্য মূলধন দিয়ে, মানে কোনো টাকা ছাড়াই উনি ব্যবসা শুরু করেন এবং ফুল বিক্রি দিয়ে সম্ভবত ওনার প্রথম হাতেখড়ি ব্যবসার। সেই ফুল বিক্রি করতে করতে যখন হাতেখড়ি আসলো, তারপরে উনি এখন আলহামদুলিল্লাহ এয়ার টিকেটিংয়ের ব্যবসা করছেন, ট্রাভেলিংয়ের, এবং সেইটাতে উনি মাসে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা সেল করেন। কিভাবে সম্ভব হলো সেই গল্প আমরা আজকে তাদের কাছ থেকে শুনবো। চলুন তাদের সাথে কথা বলি। তাহমিনা, আপনাকে স্বাগত, এবং আরিফ আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমে তাহমিনার কাছ থেকে একটু শুনতে চাই, কেন মনে হলো যে আমার নিজের একটা পরিচয় তৈরি করা দরকার, আমার নামের পেছনে আমি যে একটা কাজ করি, আমি যে একটা উদ্যোগ গ্রহণ করতে পারি, একটা ব্যবসা করতে পারি, সেই পরিচয়টা থাকা দরকার, কেন মনে হলো? আসসালামু আলাইকুম স্যার। আল্লাহর অশেষ কৃপা আজ আমি এখানে উপস্থিত আছি। অপরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আপনার প্রতি। আমি প্রথমেই বলি, আমার একটা ছোট গল্পই, যেখানে আমি 2012 সালে আমার বিয়ে হয়ে যায়। তার আগে থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি সেলাইয়ের প্রতি আমার একটু অন্যরকম ভালোবাসা ছিল। তো সেলাইয়ের ভালোবাসা থেকে আমি একটু পড়ালেখার পাশাপাশি একটু সেলাই করতাম। আবার আমার 2012 সালে 16 বছর বয়সে বিয়ে হয়ে যায়। তখন আমার হাজব্যান্ড অল্প কিছুদিন পরে প্রবাসে চলে যান। আমি ওখানে পড়াশোনা কন্টিনিউ করি, কলেজে ভর্তি হই, সাথে ওই সময়ে একটা সেলাই প্রশিক্ষণ আসে। সেই সময় আমি ওখান থেকে সেলাই প্রশিক্ষণ নেই। আবার আমার ইচ্ছে ছিল যে আমি একটা কর্মসংস্থান দিব, আমার অনেকগুলা মহিলা এখানে কাজ করবে, এরকম একটা চিন্তা ছিল। 2012 থেকে 2023 সাল পর্যন্ত আমি অনেক ছোট ছোট কাজ করি। আমি 2018 থেকে একটা কিন্ডারগার্টেন, আবার MSB কমিউনিটি ক্লিনিকে ভলেন্টিয়ারিং ওইরকম ছিল বেশ কিছুদিন। 2015 সালে আমার প্রথম বেবি, 2017 সালে আমার দ্বিতীয় বেবি, আবার 2023 সালে আমার ছোট বেবিটা কনসিভ করে। তখন আমার মনে হচ্ছিল যে আমি ওই প্রজেক্টের কাজটাও চলে যায়, আমি স্কুলটাও ছেড়ে দিই। আবার আমি তখন বসে বসে ভাবতাম যে আমি আমার কাজটা কিভাবে এগিয়ে নিতে পারি। আমার লক্ষ্য ছিল যে আমি কর্মসংস্থান দেব, ওরকম ভাবতাম। তারপরে একদিন
স্যার আমি মোবাইল স্ক্রল করতে করতে আপনার ভিডিওগুলো সামনে আসে। তো ওই একটা ভিডিও সামনে আসার পরে আমি ওই লিঙ্কে ঢোকার পরে আমি প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে শুনতাম। আমার এখানে প্রতিটা কথা মনে হচ্ছে যে না, আমি এগুলাই আমি চিন্তা করতাম যে এই কথাগুলো আমার দরকার, এরকম মনে হচ্ছিল যে সাহস করা। তখন 2023 সালে আমি সাহস করি। আমি এটা চিন্তা করতাম যে আমি অবশ্যই আমার একটা পরিচয় থাকবে, আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, এটা নিয়ে মানুষ যদি একটা উদ্যোগ নেই, নানা কথা বলতে পারে, এরকম আমি চিন্তাও করতাম। যে যখন তারপরে স্যার আপনার কথাগুলো এরকমও ছিল যে পিছু লোকে কিছু কথা বলুক, এরকম কথাগুলো ছিল। এই কথাগুলো আমার মাথায় আসতো যে পিছু লোকে কিছু বলুক। আমি 2023 সালে নভেম্বরের শেষ দিকে প্রায় এক মাস আমি ওগুলা চিন্তা করার পরে ওই ডিসেম্বর শেষেও 24-এর শুরুতেই আমি আমার হাজব্যান্ড, তিনি হচ্ছেন আমার সাথেই ছিলেন, ওনার অনুমতিতেই আমি সব কিছুই করি। তিনি আমাকে সব কিছুতেই সাপোর্ট করেন। আমি মাস্টার্স কমপ্লিট, এই বেবি সহ তাদের নিয়ে কাজ করা। তারপরে 2023 সালে আমি একটা নন এমপিও কলেজেও যুক্ত হই। আবার ওখান থেকে আপনার কথাগুলোও শুনি, ওই উদ্যোগটাও শুরু করি। তারপরে এখন আমি 2024 সালে 10,000 টাকা পুঁজি নিয়ে 10,000 টাকা 3 পিস নিয়ে আসি। 10,000 টাকা 3 পিস নিয়ে আসি। আমার যে আশেপাশে লোকজন আছে, আমার বাচ্চাদের স্কুলের অভিভাবকরা আছে, তাদের কাছে গিয়ে আমি আমার কথাগুলো জানাই যে আমি কিছু 3 পিস আনছি, আপনারা নেন, ওরকমভাবে জানাই। তারপর আরও প্রচারের জন্য আমি ভাবলাম যে এটাকে আরও প্রচার দেওয়া দরকার, কিছু ভিজিটিং কার্ড তৈরি করি। ভিজিটিং কার্ড তৈরি করার পরে স্যার এগুলো আমি কলেজে বিভিন্ন কলেজে যাই, ওখানে গিয়ে মেয়েদের একটা লটারি সিস্টেম চালু করি যে 100 জন স্টুডেন্ট আছে, এখান থেকে আমি 500 বা 1000 টাকার লটারি দিই। প্রথম আমার সেল আসে ওখান থেকে 3700 টাকার একদিনের সেল ছিল। পরে ওভাবে যখন মেয়েরা আস্তে আস্তে আসা শুরু করে, আমি তো প্রশিক্ষণ জানি, আমি ভাবলাম যে আমি প্রি প্রশিক্ষণটাও চালু করি। এখন হচ্ছে ওভাবে আমি প্রি প্রশিক্ষণ চালু করে আর প্রশিক্ষণও নিতে আসে, আবার আমার সেলটাও হয়। এখন আলহামদুলিল্লাহ আমার 13 জন কর্মীও আছে যে যারা হচ্ছে স্যার তারা আমার ওখানে আমার যে কাপড়, ওগুলা কিছু কাপড় তারা তৈরি করে দেয়, ওগুলা আর কি আমি বাজারে পাইকারি সেল হচ্ছে ওরকম। আবার কিছু মহিলা আছে যারা আমার এখান থেকে কাপড় নিয়ে তাদের এলাকা ভিত্তিক কাজ করতেছে। স্যার আমি এমন মানুষ দেখতেছি যে ওরা একজন শিল্পী, ওদের আসলে যে কোনো কর্মসংস্থান নাই বা কখনো ওরা ভাবেও নাই যে ওদের একটা কর্মসংস্থান হবে। ওরা একজন শিল্পী, ওদের হাতের নিখুঁত কাজগুলো এত সুন্দর, কিন্তু ওরা কখনো ভাবে নাই যে তাদের মাধ্যমেও ইনকাম সম্ভব। আমার এখান থেকে এখন অনেকের এরকম হয়েছে যে যারা কুশি কাজ পারে তারা কুশি কাজটা করতেছে, আবার যারা হাতের কাজ পারে হাতের কাজ করতেছে, যারা সেলাই কাজ পারে সেলাই কাজ করতেছে। স্যার আমি আপনার প্রশিক্ষণগুলা প্রতিদিনের যে সেশনগুলা, প্রতিদিনের এই সেশনগুলা প্রত্যেক দিন একটা একটা করে পাঠ করতাম। আমি যদি ক্লাসে যুক্ত হতে নাও পারতাম, আমার অনেক সময় অনেক রকমের সমস্যা বাবুদের নিয়ে, কিন্তু আমি সেশনগুলো প্রতিদিন পড়তাম। সেশনগুলো পড়ার পরে স্যার একজন শুধুমাত্র মানুষ উদ্যোক্তাই হবে এরকম না, এই সেশনগুলো পড়ে স্যার একজন ভালো মানুষ হওয়া সম্ভব। কারণ আমার মনে হয় যে কোনো মানুষের যদি কোনো অহংকার বা কোনো কিছু, এইগুলা যদি আপনার কথাগুলো সে ধারণ করে, তাহলে তার ভিতরে এগুলাও থাকবে না। আমার সর্বপ্রথম এই বিষয়টাই মনে হয়েছে যে শুধুমাত্র উদ্যোক্তা না, একজন ভালো মানুষ হতে পারবে স্যার আপনার এই সেশনগুলো দেখে। এই বিষয়গুলো আমার খুব ভালো লাগলো, ইন্সপায়ার হলাম। আর আমি ছোটোবেলা থেকেই ভাবতাম যে না, আমার কিছু একটা করতেই হবে। আমি স্যার একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমার বাবা 2012 সালে আমার বিয়ে দিয়ে দেয়, বলতো যে তোমরা 3 ভাই বোন, আমি তোমাকে যদি বিয়ে দিয়ে দেই তাহলে আমি তাদেরকে ভালোভাবে পড়াইতে পারবো। আলহামদুলিল্লাহ আমার আব্বা সেই ইচ্ছাও পূরণ করছেন। আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে। মানে এটা তো আপনার একটা বিরাট স্যাক্রিফাইস, যে আপনাকে বিয়ে দিয়ে তাদের লেখাপড়ার জন্য আপনার নিজের একটা বড় স্যাক্রিফাইস। বাট আলহামদুলিল্লাহ আপনি নিজেও মাস্টার্স কমপ্লিট করেছেন।
অসাধারণ। আপনার সেলাই প্রশিক্ষণ ছাড়া আর কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন? স্যার সেলাই প্রশিক্ষণ ছাড়া হচ্ছে আমি তো 3 পিস, তারপরে এখন হচ্ছে গজ কাপড়। গজ কাপড়টা হচ্ছে স্যার আমার এটা একটা মিল ভান্ডিলের গজ কাপড়, সেটা শুধু না, মিল ভান্ডিলের গজ কাপড়ের ভিতরে স্যার 500 গজ কাপড়ের ভিতরে এরকম হয় যে 20 গজ কাপড় একটু সমস্যা থাকে, তো ওই সমস্যার কাজটা দিয়ে আমি আবার বেবিদের ড্রেস তৈরি করাচ্ছি। বেবিদের ড্রেস তৈরি করে এগুলা বাজারে পাইকারি যাচ্ছে, আবার গ্রাহক যেটা পাচ্ছে, গ্রাহকরা আমার কাছ থেকে কম দামে নিতে পারতেছে, আবার তারাও বাইরে কম দাম দিয়ে সেল করতেছে। আমার হচ্ছে ভালো কোয়ালিটি, বাজারের থেকে দাম কম, ওইরকম সিস্টেম অনুযায়ী এখন আমার সারা এলাকাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে এখান থেকেই কিনবে। আমি স্যার 2021 সালে চিন্তা করতাম যে নকশিনীর একটা এরকমই থাকবে, আমি আমার তখন নাম চিন্তা করি যে নকশিনীর দেই, এখানে মানুষ নকশা হাতের কাজগুলা করবে। স্যার এটা আমি কখনোই সাহস করতে পারছিলাম না যে আমি এটা শুরু করি। 21 সালে আমি একটা পেজ খুলি, আমি আমার নাম সিলেক্ট করি, কিন্তু কখনো এটা সম্ভব করতে পারছিলাম না। স্যার আপনার ভিডিওতে এটা ছিল যে সাহস করুন, তখন থেকে আমি সাহস করতে শুরু করি যে না আমাকে সাহস করতে হবে। আমার হাজব্যান্ডও অনুমতি দেয়, আমি ওনাকে বলছি যে আমি কি এই কাজটা করতে পারি, বলছে হ্যাঁ ঠিক আছে, উনি সবসময় সাপোর্ট করে গেছেন। তারপরে আমি আমার এখন বাসাতেই আমার 3 জন বেবি নিয়েই কাজ করি, ওরা সাথেই থাকে। এখন মহিলারা অনেক অনেক দ্রুত এখানে যুক্ত হইতেছে, অনেক মহিলা বলতেছে আপু আমাকে কি একটা কাজ দিবেন। আমার বিভিন্ন কাজ, একটা মহিলা কাজ করে হচ্ছে সে 50 পিস ওই কুশি জামা তৈরি করে দিচ্ছে, একজন ওই কুশি জামাটা একজন তৈরি করতেছে, আরেকজন এই জামাতে আবার কুশির ফুল লাগাবে। এটা স্যার আমি একটা ব্র্যান্ড, আমার 3 মেয়ের নামে একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছি, তিরুলতা। সেটার জন্য স্যার আমি আমাদের এখানে একটা দোকান নিয়েছি, যেখানে এই ব্র্যান্ডের পণ্যগুলা ওইখানে যাবে, সারা বাংলাদেশেও যাবে। আর তাছাড়া আরও আমি একটা জায়গা নিয়েছি, এটা আমার হাজব্যান্ডই, তিনি আমাকে দিয়ে দিয়েছেন 7 শতাংশ জায়গা আমাদের উপজেলা শহরে। এখানেও আমি চিন্তা করতেছি যে মহিলাদের কর্মসংস্থান করব, সেখানে আমার এলাকার যত শিল্পী আছে তারা এখানে কাজ করবে। স্যার অসাধারণ। আপনি বলছিলেন যে এই ফাউন্ডেশনের প্রশিক্ষণ আপনাকে সাহসী করে তুলেছে, মানুষের কথা শুনতে হয় না, ধরতে হয় না, সেই জায়গাগুলোতে পরিবর্তন করেছে। আপনি যে ব্যবসা করছেন এখন, এই ব্যবসাতে আপনাকে কি কি কৌশল আপনি এখান থেকে শিখতে পেরেছেন? স্যার এখানে যে আসলে আমাদের ব্যবসার ক্ষেত্রে কৌশলগুলা, যে আমি একজন কাস্টমারের কাছে কিভাবে পৌঁছবো, বা আমি আমার নিশ সার্চ, প্রথমেই বলি যে আমি আপনার এই সেশন থেকে একটা সেশনে ছিল যে নিশ সিলেক্ট করা। স্যার নিশ যে সিলেক্ট করা বিষয়টা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু নিশ সিলেক্টটা তেমন বুঝি নাই, তার জন্য আমি হচ্ছে ওই টিপিজের পাশাপাশি আমি আরও একটা কাজ শুরু করে দিয়েছিলাম, সেটা হচ্ছে নকশি পিঠা। তো দুইটা কাজ একসাথে চালাতে আবার 2 রকমের পণ্য কিনতে হয়েছে আমাকে। হচ্ছে যে আমার পিঠার জন্য কিনতে হয়েছে বিভিন্ন রকমের আইটেম, ওভেন সহ, ওগুলো সব আমি নেই, কিন্তু ত্রিপিজের জন্য অনেক কিছুই কেনাকাটা করি। এতে দেখা যাচ্ছে যে স্যার আমার 2 রকমভাবেই জিনিস কিনতে হইতেছে, আমার কোনোটাই আমার ভালো হচ্ছে না। তারপর আমি ওই একটা নিশে ক্যান্সেল করে দিই, আবার এই ত্রিপিজেরটাই নিয়ে শুরু করি। পর আমাদের ময়মনসিংহে স্যার আমি যখন 2024 সালে যুক্ত হই, তার কিছুদিন পরে আমাদের ময়মনসিংহে একটা অফলাইন মিট আপ হয়, সেখানে আমি যুক্ত হই। তখন আমি চ্যালেঞ্জ করে বলছিলাম যে আগামী 1 বছরে আমার 50 জন মহিলা কর্মসংস্থান পাবে। স্যার আমি প্রায় কাছাকাছি চলে আসছি। অসাধারণ অসাধারণ। আপনি একটু আগে বলছিলেন যে আপনি যখন শুরুর দিকে ভিডিওগুলো দেখছিলেন, তখন আপনার একটা মনের মধ্যে স্বপ্ন জেগেছিল যে আমি যদি কোনোদিন এই হট সিটে আসতে পারতাম, আমার গল্প বলতে পারতাম। আজকে সেই স্বপ্ন আপনার পূরণ হলো, কেমন লাগছে? জি স্যার, এটা আসলে বলার মতো আমার ভাষা নাই, কারণ হচ্ছে আমি যেদিন স্যার আপনার ওই একটা ভিডিও দেখি, ওই দিনই আমার চিন্তা ছিল যে আমি যদি কখনো এখানে যেতে পারতাম, আমি নিজেকে এমনভাবে তৈরি করবো যেন আমি একদিন এখানে যেতে পারি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি স্যার আমি এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছিলাম যে না আমি একদিন এখানে যাব। অসাধারণ। আপনার এখন মাসের সেল কত?
স্যার এখন আমার দৈনিক সেল আছে 10,000 টাকা, প্রতি মান্থলি সেল 3 লাখ। হচ্ছে 3 লাখ টাকা। কিভাবে এটা সম্ভব হলো এই যে 3 লাখ টাকা সেল? স্যার, এটার এটা জন্য আপনি আসলে- মার্কেটিং কি পলিসি নিয়েছেন বা কিভাবে নেটওয়ার্কিং করেছেন? ফাউন্ডেশন থেকে কেমন সেল পান গ্রুপ স্যার থেকে? আমার হচ্ছে ফাউন্ডেশনের গত একদিন আগেও আমাদের ময়মনসিং থেকে একজন আমার ওখানে গেল, সে কিছু বেবি আবার নিজের জন্য কিছু ড্রেস কেনাকাটা করে নিয়ে আসলো। ফাউন্ডেশন থেকে স্যার মোটামুটি ভালো সেল পাই। তো তার চাইতে স্যার আমাদের যে এলাকা, সেই এলাকা থেকে আরও অনেক বেশি আর কি, ওই এলাকার মহিলারা তো কোথাও যায় না। বা এখন কি আমি স্যার আপনার থেকেই আমার এগুলা শেখা, আমি হচ্ছে একজন করে মহিলা এলাকা ভিত্তিক আমি তাদের একজন তুলে আনছি, যে আমার 10টা ইউনিয়ন থেকে 10 জন মহিলা, আমি তাদেরকে ওভাবে তুলে আনছি। এখন ওনারা নিয়ে কাজ করে, ওনারা নিয়ে একজন নিয়ে যায়, তো ওনার এলাকায় উনিই কাজ করে, আমাকে ওভাবে কাজ করতে হয় না। এভাবে স্যার আমার সেলটা অসাধারণ। আপনার আরও গল্প শুনবো, আপনার আগামী দিনের স্বপ্ন নিয়ে শুনবো। তার আগে আমি একটু আরিফের কাছে আসতে চাই। আরিফ, আপনার গল্পটাও যদি একটু এইভাবে বলেন, শুরু থেকে কেমন ছিল এবং কখন মাথায় আসলো যে আমার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা উদ্যোগ থাকা দরকার, এবং সেইখানে এই ফাউন্ডেশন নিজের বলার মতো গল্পের প্রশিক্ষণ আপনাকে কিভাবে হেল্প করেছে? আসসালামু আলাইকুম স্যার। কৃতজ্ঞতা জানাই স্যার আমাকে আজকে এই সেশনে আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার শুরু থেকে যদি বলি যে আমার বিজনেসের যে প্ল্যানটা আসলো, সেটা হচ্ছে 2017 সাল। আমি তখন এসএসসি পরীক্ষা দিই। তখন আমি পরীক্ষা দিব, এই মুহূর্তে আমার ফ্যামিলিতে আমি, বাবা, মা, 3 বোন আর 1 ভাই, বড় ভাই, উনি ছিলেন। তো বাবা পায়ের সময় অসুস্থ থাকতো, ফ্যামিলির মানে হাল ধরছিল ভাই। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন ভাই অসুস্থ, আমার একদিক দিয়ে পরীক্ষা আর একদিকে ভাই অসুস্থ। ভাই তারপর মানে সংসার তো ভাই পড়াটাই দেখতো, দেখাশোনা করতো। সে অনেক কাজ করতো, বাইরে কাজ করতো যেভাবে করতো। আর সে আবার ব্যাংকে একটা জবও নিয়েছিল। কিছুদিন যাওয়ার পরে সে অসুস্থ হওয়ার পরে সে মোটামুটি খারাপ অবস্থায় চলে গেছে। তখন আমরা ট্রিটমেন্ট নিয়ে ঢাকা নিয়ে আসি। ঢাকা নিয়ে আসার পরে তার চেক আপ করি ঢাকা পিজিতে। চেক আপ করে তারপর রেজাল্ট আসলো হচ্ছে তার ক্যান্সার, মারাত্মক। তখন ক্যান্সার, এখন কি করা যায়? চিকিৎসার জন্য আমরা মোটামুটি ব্যাপক যা ছিল আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, যা ছিল আমাদের মোটামুটি সংশয়, কিমোথেরাপি দেওয়া লাগে, বিভিন্ন ধরনের টেস্ট পাই, মানে ব্যয়বহুল খরচ। তো ব্যয়বহুল খরচ, বাবা তো অসুস্থ থাকে, সহজ মানুষ, মানে যতটুকু সমর্থ ছিল সাধ্য অনুযায়ী করছে। করার পর এক পর্যায়ে কিমোথেরাপি ঢাকা এসে দিতে হয়। একটা কিমোথেরাপি প্রায় 30,000 টাকা উপরে লাগে, এরকম সরকারি হাসপাতাল। তারপরে এইভাবে দিতে মোটামুটি 7টা না 8টা আর 10টা এরকম কিমোথেরাপি দেওয়া হয়েছে। তারপর মোটামুটি কিছুটা ভালো ডাক্তারের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে ভালোটা থাকবে না, কারণ তার পায়ে তো ক্যান্সারটা, আর পাটা কেটে ফেলে দিতে হবে। বাবা ফ্যামিলিতে যখন শুনলো যে এই অবস্থা, এর তো মানে অনেক খারাপ অবস্থা, ফ্যামিলি সবাই অবস্থা খারাপ, যে পা কেটে ফেলতে হইব। তখন এখানে যোগাযোগ করার পরে তারা বলতেছে এটা দেশের বাইরে চিকিৎসা করলে বা না কাটলেও ভালো করা যেতে পারে। কারণ আমরা তেমন একটা ভালো বুঝতাম না, আশপাশ মানুষের কাছে পরামর্শ নিতাম, এসব নিতে মোটামুটি সময় হয়ে গেছে অনেক। কিমোথেরাপি অফ ছিল, টাকা পয়সার সংকট ছিল, এর মধ্যে তার ক্যান্সারটা শরীরে ছড়ায় যায়। শেষ পর্যন্ত আবার এই পিজিতে আবার ভর্তি করে। শেষ পর্যন্ত এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে তারা টেস্ট করে অনেক কিছু করার পরে তারা সরি বলতেছে যে এখানে তার শরীরে বেশি ছড়ায় গেছে, যত সম্ভব দেশের বাইরে অথবা মানে অনেক ভালো কোনো কিছু যদি খাওয়ানোর প্রয়োজন হয় ওনাকে খাওয়ায়। এরকম করার পরে তারা আর এখানে রাখবে না। পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কয়েকদিন বাড়িতে রাখার পরে ভাই আর মানে কয়েকদিন পরে মারা যায় আর কি। মারা যাওয়ার পরে তখন তো ফ্যামিলিতে আমি একা হয়ে গেলাম। আমার ছোটো 3 বোন, মা বাবা আছে, বাবা একটু অসুস্থ থাকে প্রায় সময়, ফ্যামিলির একটা দায়িত্ব পড়ে গেছে আমার উপরে। তখন আমি এসেছি পরীক্ষার্থী। তখন আমাদের এমন একটা সিচুয়েশন গেছে যে বাড়িতে খাবারটা পর্যন্ত ছিল না, এরকম একটা অবস্থা। তারপর আমরা এভাবে আস্তে আস্তে যখন ভাই মারা গেছে, তারপর আমি আস্তে আস্তে কিছু চিন্তা হলো যে আমি কিছু করি, আমার তো কিছু করতে হবে, কারণ একটা ফ্যামিলির দায়িত্ব আমার উপরে, পুরোপুরি দায়িত্ব আমার উপরে।
তখন থেকেই চিন্তা ভাবনা যে কী করব এসব চিন্তা ভাবনা করতে করতে যখন ফোনটা হাতে নিই তখন স্যার আপনার একটা ভিডিও আমার সামনে চলে আসে যে উদ্যোক্তা কীভাবে হবে। এখানে দেখলাম ভিডিওতে অনেক কিছু দেখলাম, আবার এর ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এখানে অনেক সেশন হয়, অনেক উদ্যোক্তারা এখানে আছেন, বিজনেস করতেছেন, অনেকেই মানে গ্রাম থেকে করতেছেন, অনেক ব্যাপক দেখে আমার কাছে এটা খুবই ভালো লাগছে, খুব ইন্টারেস্ট যে উদ্যোক্তা। তাছাড়া সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে স্যার যে ফ্রিতে প্রশিক্ষণ দেন আপনি স্যার, এটা দেখে স্যার আমি নগদই মানে রেজিস্ট্রেশন করে ফেলি আমি নিজেই। রেজিস্ট্রেশন করার পরে আমি টানা 90 দিনের সেশনটা করি। আবার এই যে সন্ধ্যার পরে একটা ক্লাস হয়, এখানে সবার সাথে মোটামুটি ক্লাস করার পরে মোটামুটি একটা কমিউনিটি আমার খুব ভালো একটা কমিউনিটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওইখান থেকে সাপোর্ট পাই যে কি করলে ভালো হবে, ওইখান থেকে সাপোর্টটা আমাকে স্যার জানেন অনেক দূর এই পর্যন্ত আমাকে নিয়ে আসছে। তখন চিন্তা ভাবনা করে কিছু করতে হবে। তখন আমি বিজনেস শেখার জন্য স্যার আমি একটা দোকানে জব করি বলতে গেলে একদম মানে টাকা ছাড়া, মানে শুধু শেখার জন্য আর কি। উনি কিছু টাকা দেয়, খরচ দেয়, এটা দিয়ে আমি চলি আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ 2 মাস 4 মাস 6 মাস যাওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা ভালো ধরতে পারি। উনি আমাকে সেট আপ দিয়ে দিয়েছে যে তুমি যেহেতু পারো তা তুমি আলাদা একটা সেট আপ নাও, তুমি আমার অফিসটা মানে পুরাটাই করো, চালো। তখন এটা ট্রাভেল এজেন্সি। তার ওনার এজেন্সি আমি মোটামুটি আমি একলাই কভার দিতেছি আলহামদুলিল্লাহ। কাস্টমার আসলে কেউ ফেরত যায় না আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ। 2 টাকা লাভ হোক কম হোক মানে কাস্টমার আমি ধরতে পারি আলহামদুলিল্লাহ। এরকম আস্তে আস্তে হইতে মোটামুটি ভালো একটা নেটওয়ার্কিং হয়ে গেছে। তখন ফাউন্ডেশন অনেকেই বলে যে তুমি তো এটা করতে পারো, যেহেতু তুমি এটা শেখা আছে, এটা ব্যাপকভাবে করতে পারো। সে থেকে চিন্তা ভাবনা, তখন মামার সাহায্যে নিই। মামা বলতেছে যেহেতু তুমি এটা পারো, যেহেতু ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে, তা ঢাকাতে আসো। মামা যখন ঢাকাতে আসার সুযোগ করে দিল, মামা সুযোগ দিল আমাকে বসার জন্য, চেয়ার দিল, সব কিছু দিল। তখন আমি নিজে আস্তে আস্তে আপনার যে নেটওয়ার্কিংটা এটা কাজে লাগায় আমি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসতে পারলাম স্যার। আপনি বলছিলেন যে আপনার এই ফাউন্ডেশন থেকে অনেক কাস্টমার আপনি পেয়ে গেছেন আপনার এই নেটওয়ার্কের কারণে। জি স্যার। নরসিংদী সহ সারা বাংলাদেশের এবং অনেক কাস্টমার আছে আপনাকে চেনেও না, মানে জাস্ট ফাউন্ডেশনের হয়ে আপনি মানে ফাউন্ডেশনের একজন আপনি কাজ করছেন সেই জন্য কিনছে। কেমন তাদের কাছ থেকে সাড়া পাচ্ছেন? স্যার আমি যখন সেল পোস্ট করি, আপনাদের সপ্তাহে 2 দিন সেল পোস্ট করা যায়, আমি যখন সপ্তাহে 1 দিন পোস্ট করলাম সেল পোস্ট, এক ভাই বরিশাল থেকে আমাকে নক দিছে, বলতেছে ভাই আমার তো একটা টিকিট লাগবে। আমাকে টিকিট লাগবে? জি ভাই দেওয়া যাবে। কত টাকা? এত টাকা। তো বলতেছে ভাই একটু কম রাখা যায় না? আমি কই ভাই দেখেন আমি এত টাকা আছে, আমি এত টাকা আপনার কাছে প্রফিট করবো, এত টাকা হলে দিতে পারবো। পরে বরিশালের ভাইটা উনি বলছে ঠিক আছে ভাই আপনি আমার টিকিটটা করে দেন, পাসপোর্টটা দিয়ে দিছে। উনি আমাকে চিনেও না জানা না, উনি আমাকে আগে পেমেন্ট করছে, তারপর আমি টিকিট দিছি আলহামদুলিল্লাহ। উনি আমার নিয়মিত কাস্টমার। তাছাড়া অনেক আছে ফাউন্ডেশন থ্রুতে, মানে কি বলবো স্যার, আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। তারা আমাকে এত ট্রাস্ট করে। আমার ফাউন্ডেশনে অনেক ভাই বাদারা আছে যে তারা ফ্যামিলি আমার কাছ থেকে উমরা করাইছে, ভিজিট ভিসা করাইছে, আবার ভিসা প্রসেসিং করাইছে। তারা আমাকে এতটা করে যে তারা আগে টাকা আমাকে পেমেন্ট করে দেয়। দেখা গেছে এরকমও হয় যে এই আমাদের তো টিকিট একটা ছিল অনেক দাম, দেখা গেছে 70,000 80,000, দেখা গেছে 5টা টিকিট হলে প্রায় 4-5 লাখ টাকা মতো আসে। ওনার আগে পেমেন্ট করে দেয়, তারপর আমি টিকিট দিই। এরকম একটা ট্রাস্ট তাদের মধ্যে আছে। আপনি বলছিলেন যে আপনি 0 টাকা দিয়ে, মানে 0 টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু, এইটার সূত্রটা কি স্যার? এটা সূত্র হচ্ছে স্যার, আমি বলছিলাম যে যখন বিজনেস করব মামার সাহায্য নিয়ে যখন ঢাকা আসি, মামা আমাকে সেট আপ দেয়, আমি ওই সেট আপে বসার পরে তো আমার তো কোনো টাকা নাই। আমার কি ছিল যে ফাউন্ডেশন একটা নেটওয়ার্কিং ছিল। আমি চিন্তা করলাম যে এই নেটওয়ার্কিং কাজে লাগানো যায়। তখন নিজের মেধা দিয়ে আবার আরও কিছু ট্রেনিং করি, আমি ট্রেনিং করে এই জিনিসটা আরও ভালোভাবে বুঝি। পরে এই নেটওয়ার্কিংয়ে আমাকে স্যার তারা টিকিটের অ্যাডভান্স টাকা দিয়েছে, সো আপনারা? হ্যাঁ আমি টিকিট করে দিতেছি। জি স্যার, না কোনো অসুবিধা নেই। এই আমি এইভাবে শুরু করেছি 0 টাকা দিয়ে স্যার। ভেরি গুড। পড়ালেখাটা কি আর চালানো গেছে? জি পড়ালেখা কন্টিনিউ করেছি। আচ্ছা। পড়ালেখা অফ করি নাই, মোটামুটি কন্টিনিউ করেছি, মানে কিছু করার পাশাপাশি। তবে আমি একটা জিনিস সবসময় করতাম স্যার, যখন থেকে বুঝতাম তখন সামনে যেই সম্ভাবনাটা আসতো, একটা ট্রেনিং আসতো বা যেটা আসতো আমি করে নিতাম। আমি যখন এসএসসি পরীক্ষা দেবো তখন ভাই মারা যাওয়ার পরে একটা কম্পিউটার দোকানে চলে যাই, ওইখানে থেকে কম্পিউটারটা আমি ভালোভাবে শেখার পরে আবার এসএসসি দেওয়ার পরে মোটামুটি গ্যাপ থাকে একটা 3 মাসের মতো। ওই সময়টা আমি আবার কম্পিউটার শিখাইছি, আমি প্রশিক্ষণও দিয়েছি। আচ্ছা। ওইখান থেকে মোটামুটি
মোটামুটি কিছু করা। তারপর তো করোনার মধ্যে তো মোটামুটি অফিস ছিল, তখন তো আপনার ফাউন্ডেশন পেয়ে গেলাম, ওইখানে তো মোটামুটি সময় কাটলো, ওইখান থেকে অনেক কিছু শিখলাম। এই শেখাটা স্যার আমাকে এখন আগায় নিতেছে স্যার। আপনি বলছিলেন আপনার বিজনেসের হাতে খড়ি হচ্ছে আপনি ফুল বিক্রি দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, সেটা একটু বলেন স্যার। ওইটা হচ্ছে স্যার, যখন দেখতাম 21শে ফেব্রুয়ারি আসে, তখন অনেক ভাই বাদাররা আছে, তারা ফুল বিক্রি করে। তখন আপনি এসএসসি পড়েন? জি জি। তখন যে আমার হাতে কিছু টাকা ছিল, ওটা দেখি কিছু ফুল আনলাম, 1000 টাকার ফুল নিয়ে আসলাম, এনে এটা সেল করলাম, দেখলাম 1500 টাকা বিক্রি হলো। তারপর আবার 1500 টাকা নিয়ে আবার আরও ফুল নিয়ে আসলাম, পরে এটা থেকে 3000 টাকা হলো। স্যার চিন্তা করলাম যে বিজনেসে মোটামুটি ভালো একটা প্রফিট করা সম্ভব, যে করে তখন থেকে চিন্তা করলাম না বিজনেস করি, এটা করলে মনে হয় আমার জন্য ভালো হবে। তখন আমি একটা জিনিস স্যার পারি যে কাস্টমারের সাথে ভালোভাবে মিশতে পারি, ও এটা খুব ভালো একটা হয়েছিল আর কি স্যার। আপনি যখন ব্যবসা করেন শুরু করেন, আপনার এখন মাসে সেল কত? স্যার আমার মাসে এখন সেল স্যার 30 থেকে 40 লক্ষ টাকা আমি সেল করতে পারি। 40 লক্ষ টাকা, মানে টিকিটের দাম তো অনেক বেশি। অনেক বেশি স্যার, আরো বেশিও হয়ে যায়। আমার এমন সময় যায় দেখা গেছে দৈনিক দেখা গেছে 20 লক্ষ টাকা হয়ে যায়। মানে সেই ক্ষেত্রে প্রফিট মার্জিনটা হয়তো খুবই কম, বাট ইভেন দো সেল অনেক বেশি স্যার, আরো বেশি হয়ে যায়। হ্যাঁ, সো আপনার এই যে এই জায়গাটাতে আপনার যে পরিবর্তন, আপনার যে এগিয়ে যাওয়া, আপনার পরিবার এটা এখন কিভাবে দেখছে? স্যার পরিবার তো এখন আমাকে নিয়ে খুব হ্যাপি। একটা সময় ভাবতো যে ওদের কিছু হইতো না, আমি প্রায় সময় কিছু মানে কাজ করতাম, কিন্তু বেশিরভাগ শুয়ে থাকতাম। শুয়ে থেকে কি দেখতাম, ভিডিওগুলো দেখতাম, হয়তো কিছু করবো, উদ্যোক্তাদের জীবন মানে তাদের গল্প শুনতাম, এগুলোই শুনতাম আর কি শুয়ে থেকে। পরে বাড়ি থেকে অনেক কিছু শুনতে হয়েছে যে তোর দেখ কিছু হইব না, তুই কিছু করতে পারবি না, বাড়িতে থাকিস না, বাড়িতে বের হয়ে যা, কি করবে করে অনেক কিছু শুনতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমার এখন কামব্যাক দেখে তারা অনেক হ্যাপি। এখন স্যার সবচেয়ে বড় খুশির বিষয় হয়েছে স্যার ফ্যামিলির যে একটা দায়িত্ব পুরোটা আমার উপরে। আমি আমার ফ্যামিলিতে 3টা বোন, মা বাবা, সংসারটা পুরোটা আমার হাতে, আমি সব দেখাশোনা করি, আমি তাদেরকে চালাই সব। বিশাল ব্যাপার। আপনি বিয়ে করেছেন? না স্যার, আমি এখনো বিয়ে করি নাই। সো এলিজিবল ব্যাচেলর। হ্যাঁ, ভেরি গুড। তো আপনার স্বপ্ন কি, মানে আপনি এই ব্যবসাটাকে কোথায় নিয়ে যেতে চান? স্যার আমার স্বপ্নটা হচ্ছে স্যার, আমি তো ঢাকা আলহামদুলিল্লাহ শিফট করছি, এলাকাতে আমার একটা বিজনেস আছে, আমি স্যার এটা আমার দেশের বাইরে এটা আমি নিয়ে যেতে চাই আর কি। আর সবচেয়ে বড় কথা হয়েছে স্যার, আমার দ্বারা মানুষের কর্মসংস্থানের যে একটা সৃষ্টি করা যায়, ওটা আমি চিন্তা ভাবনা করতেছি কীভাবে দেখা গেছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এটা নিয়ে আমি কাজ করতেছি। স্যার দোয়া করবেন। এখন আপনার অফিস কোথায়? এখন নয়াপল্টনে আছে, আর আমার এলাকাতে আমার একটা অফিস আছে, অফিস এলাকাতে আমার লোক রাখা আছে, নয়াপল্টনে আমি নিজে বসি আর কি। এলাকা থেকেও আপনার অর্ডার আসে? স্যার এলাকাতে অনেক কাস্টমার আসে, এলাকাতে তো ওই এলাকার অফিস আছে, ওইখানে কাস্টমার আসে কথা বলে, ওইখানে কাজ নেই, উনি আমাকে এখানে রিপেয়ার করে, এখানে আসে। আর ঢাকা থেকে আমি মোটামুটি আমার অনেকগুলো এজেন্ট আছে, তারা আমাকে কাজ দেয়। মোটামুটি দেখা গেছে কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী অনেক এজেন্ট আছে, আবার নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারা এজেন্টদের কাজগুলো আমি ঢাকা থেকে করি। আপনার বয়স কত? স্যার আমার বয়স 24। 24 বছর বয়সে লাখ লাখ টাকা ডিল করতেছেন, কেমন লাগে? স্যার এটা একটা সময় স্বপ্ন মনে হইতো, মানে একটা সময় মনে হইতো যে লাখ টাকা অনেক টাকা, এখন স্যার দৈনিক ওই লাখ টাকা মানে করি, এখন কিছুই মনে হয় না স্যার। এখন এই টাকা আসতেছে, এখন টাকা তো আমার হাতে ধরতে হয় না, ব্যাংকে আসতেছে, এখানে আসতেছে, ওইখানে সেন্ড করে, ওইখান থেকে আসতে এটাকে সেন্ড করতে, এরকম আর কি। সো বি কেয়ারফুল যেন টাকা পয়সা নষ্ট না হয়। আর একটা সঞ্চয় মানসিকতা তৈরি করেন। হ্যাঁ, সব খরচ করে ফেললে তো হবে না, ভবিষ্যতের জন্য রাখতে হবে, বিয়ে করতে হবে, নিজের একসময় গাড়ি কিনতে হবে, একটা ফ্ল্যাট কিনতে হবে, এই স্বপ্ন দেখতে হবে না? তো সেই জন্য এখন থেকে যেহেতু টাকা আসতেছে, এখন থেকে পরিকল্পনাগুলো করে ফেলতে হবে যে এটা আগামী 5 বছর পরে গাড়ির জন্য মাসে আমি 2000 করে জমাইলাম, এইটা আমি একটা জমি কেনার জন্য জমাইলাম, এভাবে এটা আমার বিয়ের জন্য জমাইলাম, এভাবে করে কয়েকটা ফান্ড করে ডিপিএস করে এই সঞ্চয়গুলো করার চেষ্টা করেন। ঠিক আছে স্যার, আপনার করে ক্লাস আমি দেখছিলাম যে টাকা কিভাবে সঞ্চয় করতে হয়, মানি ম্যানেজমেন্ট স্যার, ওটা আমাকে খুব কাজে দিয়েছে, হেল্প করছে স্যার। আমি আলহামদুলিল্লাহ স্যার, আমার যে আমি বাইরে কোনো 10 টাকা খরচ হয় না, যা আমার ফ্যামিলির খরচ হয়, আর আমার যে খরচটা হয় এর বাইরে যেটা থাকে সব আমার সঞ্চয়। লাইফে মানি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই অনেক সময় অনেক টাকা আমরা রোজগার করি, কিন্তু টাকাটা ধরে রাখতে পারি না, তার কারণ হলো ম্যানেজমেন্টটা না জানার কারণে। এবং
অপচয় করার কারণে, ভুল রাস্তায় টাকা খরচ করার কারণে, আয়ের থেকে ব্যয় বেশি করার কারণে এই সমস্যাগুলো হয়ে যায়। সো সেভিংসটা যদি ঠিক থাকে এবং ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে তাহলে পরে আসলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। জি স্যার, আমি রিসেন্টলি চিন্তা ভাবনা করছিলাম, আমার কাছে কিছু টাকা ক্যাশ ছিল, চিন্তা ভাবনা করছিলাম যে একটা বাড়ি করি, কারণ বাড়ির আগে দরকার। পরে যখন আপনার সেশনটা পাই যে না আগে বাড়ি না, আগে নিজের বিজনেস দাঁড় করাইতে হবে, তখন আমার প্রপারলি চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়। আমি বাড়িতে ইট এনে রাখছিলাম, প্রায় 2 লক্ষ টাকার উপরে ইট এনে রাখছিলাম, এখন এভাবে আছে, কিন্তু বাড়ির জন্য এখন এখন বিজনেসটা নিয়ে আগাইতেছে স্যার, অনেক পরে বাড়ি। থ্যাংক ইউ। আমরা ফাইনালি আসবো আবার আপনার কাছে। তামিনা, আমার যেটা জানার বিষয় আপনার কাছে সেটা হচ্ছে আপনি মাশাআল্লাহ পর্দা করেন, 3টা বাচ্চা আপনার, বাসায় থেকে মাসে লাখ টাকা সেল করছেন। আমাদের অনেক নারী আছে বাংলাদেশে ঘরে বসে আছে, কিছুই করছে না, তাদের জন্য আপনার কি পরামর্শ হবে? স্যার এটা আসলে বলতে গেলে আমি আমার এলাকাতে যেরকম চিন্তা করতেছি যে না কোনো মহিলাই বসে থাকবে না, তারা কাজ করবে। স্যার এটা যদি আপনার কথাগুলো শুনে তার যে কোনো মানুষেরই ইচ্ছে হবে স্যার কাজ করার জন্য। কারণ আমি এটা ভাবি স্যার, যদি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আমরা যে কোনো একজন মানুষের সাথে কথা বলি বা তাকে একটা পণ্য দিই যে কেউ, তখন কিন্তু আমরা স্যার খুব অল্পতেই তাকে বিশ্বাস করতে পারি যে না সে হচ্ছে ঠকাবে না। আমাদের কাছে খুব অল্পতেই এই বিশ্বাসটা চলে আসে। আর স্যার আপনার সেশনগুলো দেখার পরে যে কোনো মানুষের মনে হবে যে না আমাকে কাজ করতে হবে, বা উনি একজন কাজ করতেছে আমাকেও কাজ করতে হবে। স্যার আমি কিন্তু এভাবে ইন্সপায়ার হয়েছিলাম। যদিও আমি চিন্তা করতাম যে অনেক আগে থেকে একটা কর্মসংস্থান দিব ওরকম চিন্তা করতাম, কিন্তু আমি কখনো স্যার সাহস করতে পারছিলাম না। এই সাহসটা যে স্যার আমার খুব অল্পতেই কীভাবে হয়ে গেল আপনার এই সেশনগুলো দেখে, তার জন্য স্যার আমি খুবই কৃতজ্ঞ যে আপনার মতো একজন আইডল আমার সামনে আসলো। এই জন্য স্যার আমি খুবই কৃতজ্ঞ। আর স্যার আমি আমার এলাকার অনেক শিল্পী মহিলাদেরকে ইনশাল্লাহ খুব অল্প দিনের ভিতরে তাদের ওই ঘরমুখ থেকে বের করে কাজের জন্য। অসাধারণ। তামিনা নিজেকে 10 বছর পর কোথায় দেখতে চায়? স্যার আমি হচ্ছে যে আমি তো এখন সিলেক্ট করতেছি যে তিরুলতা হবে আমার একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাকে আমি সারা দেশে পৌঁছাতে চাই, আবার সেই ব্র্যান্ড আমার দেশ ছেড়ে বাইরেও যাবে। আমি এমন একটা লক্ষ্য নিয়ে কাজ করতেছি এখন স্যার যে, আর আমার হাজব্যান্ড যেহেতু এখনো প্রবাসী আছেন, তিনি আসলে ওনাকেও যেন কষ্ট করতে না হয়, খুব সহজেই যেন উনিও কাজ করতে পারেন। এটা বাইরে যারা থাকে স্যার তারাও অনেক কষ্ট করে, তারা উনি এসে যেন একটা কাজ করতে পারেন। তিনি আমার জন্য স্যার অনেক করছেন, কারণ হচ্ছে শ্বশুর বাড়ি থেকে পড়ালেখার সাপোর্ট করা, অসাধারণ কাজের সাপোর্ট করা তিনিই করছেন, অসাধারণ। এখন উনিও এসে যেন খুব সহজেই ভালো একটা কাজ করতে পারে, ওনারও একটা এলাকাতে একটা পরিচিতি থাকবে, এরকম একটা চিন্তা নিয়ে। আপনার হাজবেন্ড নিশ্চয়ই আপনাকে দেখছে এখন এবং অনেক প্রাউড ফিল করছে, কারণ এটা একটা বিরাট ব্যাপার যে একটা জীবন সঙ্গী পাওয়া যে সাপোর্টিভ, প্রত্যেকটা কাজে সাপোর্ট করে, এটা একটা অসাধারণ ব্যাপার। জি স্যার, উনিও যেহেতু আমার জন্য অনেক করছেন, আমিও চেষ্টা করি ওনার জন্য কিছু করার। কারণ আমি আমার 3টা মেয়ে বেবি, ওদেরকে যে ওরা কোনোভাবে হেলাই পড়ুক আমি কখনো এটাও চাই না স্যার। আমি রাত 9টা বা 10টা পর্যন্ত আমার সংসারে যাবতীয় কাজ করার পরেও আমি আমার প্রশিক্ষণটাকে যে আমি প্রি প্রশিক্ষণ রাখবো স্যার, এগুলো কিন্তু আপনার থেকে আমার শিক্ষা হচ্ছে। আমি আমার কলেজেও কিন্তু এখন এগুলো আপনার কথাগুলো আমি ওই বাচ্চাদেরকে বলি, আমার স্টুডেন্টদেরকে বলি। আর আমি এখন যে কাজটা করি রাত 9টার পরে 10টা 11টা পর্যন্ত যুব উন্নয়ন নিয়ে স্যার আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। তো ওই রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন কাজ থাকে, ওই কাজগুলো এখন করতেছি। আগামী 1 মাসের ভিতরে হয়তো আমি এই কাজটা সম্পন্ন করতে পারবো স্যার। ভেরি গুড, ভেরি গুড। সো আমরা একদম শেষ পর্যায়ে আছি, 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি কিছু বলতে চান, একদম মনের কথা যেটা আপনি বলতে চান। স্যার আমি বলতে গেলে এটাই বলবো যে মহিলাদেরকেও যে আপনার মতো মেন্টর পাওয়ার পর মহিলাদেরকে ওই ইয়ের থেকে বের হয়ে আসতে হবে, তারাও যেন কাজ করতে পারে। দেশের উন্নয়ন, নিজের উন্নয়ন শুধুমাত্র স্বামী বা বাবারা থাকলেই হবে না, নিজের জন্য কিছু করার জন্য অবশ্যই তাকে কিছু করতে হবে। আবার কোনো উদ্যোগ, যে কোনো উদ্যোগই গ্রহণ করা যায়। আর আরও বলবো যে স্যার একজন ভালো মানুষ হওয়ার জন্য হলে অন্তত আপনার সেশনগুলো দেখতে হবে, যেখানে আমি অনেক মনে হচ্ছে যে আগের থেকে অনেক বেশি ভালো মানুষ হয়ে গেছি স্যার আপনার সেশনগুলো দেখার পরে।
থ্যাংক ইউ সো মাচ। আমি শুভকামনা স্যার আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সকলের জন্য। অভিনন্দন স্যার আপনার। থ্যাংক ইউ সো মাচ। একদম লাস্টে 1 মিনিটের মধ্যে আপনি যদি কিছু বলতে চান, মনের যে কোনো কথা। জি স্যার। স্যার আপনি একটা কথা বলেন যে প্রবাসীরা হচ্ছে যে দেশের অক্সিজেন। স্যার আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছি, আপনি তো প্রবাসীদেরকে নিয়ে ব্যাপক কাজ করতেছেন, আমি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য কাজ করতেছি। অসাধারণ। স্যার আমি চেষ্টা করি যে প্রবাসী অনেক হয়রানি হয়, অনেক জায়গায় প্রতারিত হয়। স্যার ওই দিকটা থেকে কীভাবে তারা প্রতারিত না হয়, কীভাবে সেফ থাকতে পারে, ওই জায়গাটার মধ্যে কাজ করার জন্য, বিশ্বাসের জায়গাটা, বিশ্বাস যে ওই জায়গাটা তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে বিধায় আমি এখন টিকে আছি। কারণ আমাদের যে একটা বিজনেসের পুঁজি কিন্তু এটা বিশ্বাস। বিশ্বাস তাতে করে রিপিট কাস্টমার তৈরি হয়। জি স্যার, আমার কাস্টমার এভাবে তৈরি হয়েছে যে একটা মানুষ একটা সার্ভিস নিয়েছে, নেওয়ার পরে এটা ভালো হয়েছে, ভালো পাইছে, তারপর সে তো আসলোই, তার সাথে আরো 10 জন নিয়ে আসছে। এভাবে আমার নেটওয়ার্কিংটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সরাই গেছে আলহামদুলিল্লাহ। অনেক দোয়া থাকলো আপনাদের দুজনের জন্য। আমি আশা করি আজকের পরে আপনাদের সেল আরও বেড়ে যাবে, কারণ আজকে অনেক বেশি মানুষ আপনাদেরকে দেখলো, চিনলো, জানলো 64 জেলা থেকে, সারা পৃথিবী থেকে। আমি চাই আপনাদেরকে প্রমোট করার জন্যই আমি ডেকেছি। আমি চাই আরও বেশি বেশি মানুষ আপনাদেরকে চিনুক, জানুক, বিশ্বাস করুক। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই কথাটা লাস্টে আমরা আলাপ করতেছিলাম যে আমরা যেন কাউকে না ঠকাই। হ্যাঁ, আমরা যেন বিশ্বাসটা রেখে, এবং আমি তো বলি যে আমরা পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করে বিশ্বাসটা রেখে যেন আমরা কাজ করি। অনেক ধন্যবাদ। শুনলেন তাদের গল্প, আমি তো খুবই ইন্সপায়ার্ড তাদের কথা শুনে এবং বিমোহিত আমি বলবো। তামিনা বারবার বলছিলেন যে একজন ভালো মানুষ হতে হলেও এই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নেওয়া উচিত। আসলে আমি যদিও এই মূল্যবোধের ব্যাপারগুলো অনেক বেশি বেশি করে বলার চেষ্টা করি, কিন্তু আবার এটাও আমি বলতে চাই যে একজন মানুষ 100% ভালো মানুষ হওয়া সম্ভব না, কিন্তু শুধু একটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমি মনে করি আপনি ভালো মানুষ। সেটা হচ্ছে আপনার দ্বারা যদি কোনো মানুষের কখনো ক্ষতি না হয়, উপকার করতে না পারলেও, তাইলেই আপনি ভালো মানুষ। সো এই জায়গাটা যদি আমরা, এই ক্ষতি মানে কি, কাউকে না ঠকানো, কাউকে আঘাত না করা, কাউকে অপমান না করা, কাউকে মনে কষ্ট না দেয়া, কারো হক নষ্ট না করা, সো এই সব কিছু মিলেই কিন্তু ক্ষতি। সো এই জায়গাটাতে যদি আমাদের বিবেকটা জাগ্রত থাকে যে আমার কোনো আচরণে, কোনো কথায়, বা আমার কোনো রোজগারে, বা আমার কোনো প্রচেষ্টায় কারো ক্ষতি হচ্ছে কিনা, সেটা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আমার কাছে মনে হয় সংসারটা সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে। এবং একই সঙ্গে আমি আপনাদের কাছে যে প্রশ্নটা রেখে আজকে আবার শেষ করতে চাই যে এই যে ওনাদের যে গল্প আমরা শুনলাম, একদম ঘরে বসে তাহমিনা 3টা বাচ্চা নিয়ে নিজের একটা পরিচয় তৈরি করেছেন, এবং একই সঙ্গে আমাদের আরিফ একেবারে ফুল বিক্রি থেকে আজকে মাসে লাখ লাখ টাকা সেল করছেন। এই যে গল্প, এই যে ট্রান্সফরমেশন, এই যে পরিবর্তন তাদের, এই যে এগিয়ে যাওয়ার পথে তারা হাঁটছেন, ওনারা যদি পারেন, আপনি কেন পারবেন না? অনেক ধন্যবাদ।